আমার স্ত্রী অনন্যা খুবই সাদাসিধে সাধারণ একটা মেয়ে। এমন খুব কম মেয়ে আছে যার মাসে লাখ টাকার উপরে আয়, কিন্তু আমার স্ত্রীর মতো সাদাসিধে। আমার স্ত্রী একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লেকচারার, মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে মাস্টার সাথে এমফিল। ওখানে চাকরি পেয়েছিল, কিন্তু অনন্যার বাবা ওকে ব্ল্যাকমেল করে দেশে এনে আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। আমাদের নিজস্ব হাসপাতাল রয়েছে, নামকরা প্রাইভেট হাসপাতাল। আমি সেই হাসপাতালের পরিচালক। আগে বাবা ছিল, কিন্তু বিদেশ থেকে এসসিপিএস করে আসার পর বাবা আমাকে পরিচালক বানিয়ে দিল। সাথে আমি হার্ট সার্জন। আমার খুব ইচ্ছে ছিল ডাক্তার বিয়ে করার, কিন্তু আপু অনন্যাকে পছন্দ করে আমার ঘরে ঝুলিয়ে দিয়েছিল। গুলশানের ২৭০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আমাদের সুখের সংসার। আমরা সুখী ছিলাম। অনন্যা ২বার মিসক্যারেজ হওয়ার পরেও আমরা সুখী ছিলাম। ডাক্তার বলেছিল টাইম লাগবে আরও, তবে অনন্যা কনসিভ করতে পারবে। কিন্তু হঠাৎ আমার পুরনো ইচ্ছা মাথা চাড়া দিয়ে উঠল। আমাদের হাসপাতালে নতুন জয়েন করা গাইনি ডাক্তার হিয়াকে আমার দারুণ লাগা শুরু করলো। কেন জানি মনে হলো হিয়াও আমাকে চাইতো। শুরু হলো আমাদের সম্পর্ক, প্রথমে চুপি চুপি হলেও পরে প্রকাশ্যে আমাদের সম্পর্ক চালিয়ে যেতে লাগলাম। কখনো ভাবিনি একবারের জন্য এসব শুনলে অনন্যা কতটা কষ্ট পাবে, আমার বোন কতটা কষ্ট পাবে। আস্তে আস্তে সবটা জানতে শুরু করলো। আপু ইংল্যান্ডে থাকতো সব পরিবারেই। আপু সবটা জানতে পেরে আমাকে ফোনে অনেক কথা বলেছিল। রাগের চোটে আপুকে অনেক আজে বাজে কথা শুনিয়ে দিয়ে মুখের উপর দিয়ে ফোনটা কেটে দিয়েছিলাম। ওটা ছিল আমার সাথে আমার বড় আদরের বোনের শেষ কথা। ও দেশে আসেনি, আমাকে কখনো কলও করেনি। আমার খারাপও লাগেনি। আসলে খারাপ লাগার সময়টুকু পাইনি, ব্যস্ত ছিলাম হিয়াকে নিয়ে। আমার হার্ট স্পেশালিস্ট বাবা আমাকে বুঝিয়েছিল বারবার বারবার বলেছিল আমার মতো ভুল করিস না। আমার বাবা দুটো বিয়ে করেন, প্রথম স্ত্রী আমার মা, সেই ঘরে ছিলাম আমি আর আমার বড় বোন। আমরা ছোট থাকতে বাবা এক নার্সের প্রেমে পড়ে, পরে ওই মহিলা প্রেগনেন্ট হয়ে গেলে বাবা বাধ্য হন ওনাকে বিয়ে করতে। মা অনেক কষ্ট পান আমাকে আর আমার বোনকে নিয়ে। আমার এই মা এই ২৭০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাটে চলে আসেন। আবু যখন এমবিবিএস থার্ড ইয়ার আর আমি তখন ভর্তি যুদ্ধে। মা তখন আমাদের ছেড়ে চলে যান হার্ট অ্যাটাকে। বাবা আমাকে বারবার বলেছিলেন মানুষের অভিশাপ বড় জিনিস, জীবনে সব থাকবে, টাকা পয়সা খ্যাতি, কিন্তু সুখ থাকবে না। অনন্যা যদি সব জানতে পারে কষ্ট হবে, ওকে কষ্ট দিস না। কিন্তু বাবার কথা কানেই তুলিনি। আমি জানি না তখন আমার ঠিক কী হয়েছিল, শুধু জানি আমি তখন শুধু হিয়াকে চাইতাম। অনন্যা কখনো কোনো চাহিদা ছিল না, ছিল এক বস্তা অভিমান। এই মেয়ের অভিমান ছিল প্রচণ্ড। হাসবে, খেলবে, কথা বলবে, কিন্তু বোঝা দায় মনের মধ্যে অভিমানের পাথর চাপা দেওয়া। অনন্যা সবই জানতে পেরেছিল। আমাকে আর হিয়াকে নাকি অনেকবার একসাথে অনন্যা দেখেও ছিল, কিন্তু কখনো কিছু বলেনি। আমি বাসায় খুব একটা যেতাম না, অনেকদিন পর পর যেতাম। গেলেও অনন্যার সাথে কথা বলতাম না, খেতাম না। অনন্যা কিছু বললে ওকে বকাঝকা করতাম। একদিন হাসপাতাল থেকে দেখি হিয়ার বাসায় গিয়ে দেখি ও কান্না করছে। জিজ্ঞাসা করতে তুমুল ঝগড়া। পরে জানতে পারলাম অনন্যা বাসায় এসে ওকে অনেক কথা শুনিয়ে গেছে। একে তো সারাদিনে অফিস করে ক্লান্ত, তার উপর হিয়ার সাথে ঝগড়া। সোজা গাড়ি নিয়ে বাসায় গেলাম, গিয়ে কথা নেই বার্তা নেই অনন্যাকে মারা শুরু করলাম। এলোপাথারি মার যাকে বলে। অনন্যা মেঝেতে পড়ে যায়, ওকে জুতা পায়ে এলোপাথারি লাথি মারতে শুরু করলাম। তারপর ওই বাসা থেকে চলে আসলাম, হিয়ার বাসায় থাকা শুরু করলাম। একটা ইম্পর্ট্যান্ট কাগজ নিতে ২ মাস পর যখন নিজের বাসায় গেলাম, তখন অনন্যাকে দেখে আমার মাথা প্রচণ্ড গরম, মায়া কাজ করলো। কি হাল হয়েছে মেয়েটার শরীরে। এই ২ মাস অনন্যা আমার একবারের জন্য দেখা করা হয়নি, কথা হয়নি। অনন্যা আগে অনেকবার কল করতো, ওই দিনের পর থেকে আর করেনি। আমিও না। শুনেছি অনন্যা চাকরি ছেড়ে দিয়েছে, সারাদিন বাসায় থাকে। আমাকে দেখে অনন্যা খাবার বাড়লো, আমাকে খেতে ডাকলো। আমি শান্তভাবে না করে দিয়ে চলে আসি বাসা থেকে। অনন্যার প্রতি মায়া প্রগাঢ় ছিল। রাতের বেলা চুপচাপ বসে থাকতে দেখে হিয়া জিজ্ঞাসা করলে কী হয়েছে। মুখ ফসকে অনন্যার কথা বলে ফেলাম। ব্যাস, আর কি লাগে। শুরু হলো ঝগড়া। হিয়া একটা পিস, সারা রাত ঝগড়া করতে পারে। আমিও ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠে ঝগড়া করবে। এভাবে আরও ১ মাস গেল। এখন আর হিয়া আমাকে ভালো লাগে না। বিদেশে পিএইচডির জন্য যাবে, আমি চাই না ও যাক, কিন্তু ও যাবেই। এ নিয়ে ঝগড়া প্রায় চলে। একদিন তুমুল ঝগড়ার মাঝে হিয়া বলে ফেললো অনন্যা প্রেগনেন্ট ছিল ৩ মাসের। হিয়া কীভাবে জানলো? সেটা জানতেই চাপ দিতেই স্বীকার করলো। অনন্যা সেদিন হিয়াকে নিজের অনাগত বাচ্চার দোহাই দিয়ে আমার জীবন থেকে সরে যেতে বলেছিল। আর সেদিন আমি অনন্যাকে জানোয়ারের মতো মেরেছিলাম। হয়তো সেদিন নিজের বাচ্চাটাকেও মেরে ফেলেছিলাম। নিজেকে অমানুষ ছাড়া কিছুই মনে হচ্ছিল না। আমি সেদিন হিয়ার সাথে সব সম্পর্ক ছিন্ন করে বাসায় এসেছিলাম। অনন্যা আগের মতো চুপচাপ এক ঘরে ঘুমায় না, পাশে ঘুমায়, রুমে অনন্যা ঘুমায়।
অনন্যার কাছে ক্ষমা চাওয়ার ভাষা খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি অনন্যা তখন ঘুম থেকে উঠে নেই। নাস্তা নেই টেবিলে। কয়েকবার অনন্যার দরজা ধাক্কা দিলেও কাজ হলো না, ভাবলাম ঘুমাচ্ছে। তাই বিরক্ত না করে হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে এসে দেখি অনন্যা এখনও নিজের রুমে। দরজা ভেঙে রুমে ঢুকতেই দেখি পুরো রক্তে ভেসে গেছে। অনন্যার জ্বরে অজ্ঞান হয়ে পড়ে আছে। সাথে সাথে হাসপাতালে ভর্তি করে জানতে পারি ডেঙ্গু সিরিয়াস স্টেজে, প্লেটে শূন্যের কোঠায়, রক্তক্ষরণ চরম। আমার মারের কারণে সেদিন অনন্যার মিসক্যারেজ হওয়ার সাথে অনন্যার জরায়ু চরম ইনজিওর্ড হয়। তখন থেকে অনন্যার ব্লিডিং হতো। অনন্যা ডাক্তার দেখায়নি, কোনো চিকিৎসা করায়নি নিজের, আর কাউকে নিজের এই দুরবস্থার কথা বলেনি। ডেঙ্গু হওয়ার কারণে অনন্যার ব্লিডিং বেড়ে গেছে। আইসিইউতে অনন্যাকে নেওয়া হলো। অনন্যার মুখে অক্সিজেন মাস্ক, চোখে পানি। আমি শুধু অনন্যার হাত ধরে বলেছিলাম, অনন্যা প্লিজ একটা সুযোগ দাও, ছেড়ে যেও না। পরের দিন ভোরবেলা অনন্যার অবস্থা খারাপ দেখে ডাক্তাররা লাইফ সাপোর্টে থাকতে ব্যবস্থা করে। আমি অনন্যার হাত ধরে ছিলাম। আমাকে শেষ সুযোগও না দিয়ে অনন্যা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, কিন্তু কিভাবে? আমি আমার ঘুমন্ত নিষ্পাপ অনন্যার হাত ধরে বসেছিলাম ওভাবে। বাবা এসে কাঁধে হাত রেখে বলেছিল, কষ্ট পেও না ওর জন্য, ও ভালো থাকবে। অনেক কষ্টের পর মেয়েটা অবশেষে সুখের মুখ দেখেছে, ও ভালো থাকবে। অনন্যার দাফন শেষ করে আমি আমাদের বাসায় আসি। অনন্যার রুমে একটা ডায়েরি পাই, মোটা ডায়েরি। ভেতর পেজে নেই, হয়তো লিখে ছিঁড়ে ফেলেছে। শেষ কয়েকটা পেজ আছে। এর মধ্যে একটা পেজে আর্টসেলের দুঃখবিলাস কয়েকটা লাইন। ও আমার ভালোবাসেনি, অসীমে ভালোবাসা বোঝেনি। ও আমায় ভালোবাসেনি, অতলে ভালোবাসায় তলিয়ে দেখেনি। সমাপ্ত। অনুগল্প। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।